যে তারা পালিয়ে গেছে, এই 7 ঘন্টা কেন পুলিশকে আপনি বললেন না, আর্মিকে বললেন না, যৌথ বাহিনীকে বললেন না যে সীমান্তে পাহারা বসাও? আপনাদের এই সেন্স কাজ করে না? আমার কাছে মনে হয় যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মাথা কাজ করে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে চলবে না, তিনি ব্যর্থ। ইনকলাব মঞ্চের পক্ষ থেকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, বাংলাদেশে যদি আবার ছাত্র জনতা রাজপথে নেমে আসে, তখন কি হবে? তখন তো সবাই বলবে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর চাই না, কারণ তিনি আমাদের কথা শোনেন না। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানানমুখী চক্রান্ত শুরু হয়েছে। আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে যে আগামী নির্বাচন শুধুমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে হবে না। আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। অর্থাৎ যারা 24-এর দামি নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের কোন পদধারী নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির 14 দল আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আজকে দেখলাম যে জিএম কাদেরের পক্ষে রংপুরে ফরম তোলা হয়েছে। আমরা ধিক্কার জানাই যে এই সরকারের আশকারা আজকে জিএম কাদেররা আবারও রাজনীতিতে পুনর্বাসিত হচ্ছে। আজকে প্রশাসন কি করছে? আজকে জাতীয় পার্টির নেতাদের নামে মামলা হয়েছে। আপনারা বলছেন যে মামলা না হলে তো গ্রেপ্তার করা যায় না, তো মামলা তো আছে, তাহলে গ্রেপ্তার কেন করছেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা ওইদিনকে বলল যে মামলা না থাকলেও আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যাবে। সারা দেশে 300 এমপিরা এই গণ অভ্যুত্থানের সময় জেলায় জেলায় উপজেলায় যে মিছিল হয়েছে, ছাত্র জনতার উপর হামলা করার নির্দেশনা দেয় নাই, এসপি কে বলে নাই, ওসি কে বলে নাই যে থামাও? সেই দামি এমপিদের বিচার কেন হয় নাই? আমি অসংখ্যবার বলেছি যে এই সরকারের উপদেষ্টারা তারা দামি এমপিদের প্রোটেকশন দিচ্ছে। আমি কয়েকজন উপদেষ্টার নাম বলেছিলাম যে তাদের আত্মীয় স্বজনরা এই দামি এমপিদের সম্পদ পাহারা দিচ্ছে, এই মন্ত্রীদের সম্পদ পাহারা দিচ্ছে। খোঁজ দিয়ে দেখেন। আপনারা কি বলেছিলেন? প্রত্যেক মাসে নাকি হিসাব দিবেন। আজকে তো আপনাদের মেয়াদ শেষ। আজকে 3 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে। 3 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে। তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি। এই সরকার কি সেই অভিযোগের কোনো সমাধান দিয়েছে? ক্লিন সার্টিফিকেট দিতে পেরেছে? আজকে গণ অভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে অভিযোগ, যে কারণে আজকে এই গণ অভ্যুত্থান জুলাইয়ের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। আমার পাশে মনে হয় একজন সমন্বয়ক, আমি খেয়াল করি নাই, ওমামা ফাতেমা, তিনি এসে এখানে বসেছেন। তাকে আমরা সবাই স্নেহ করি, ভালোবাসি। একসাথে আমরা আন্দোলন সংগ্রাম ক্যাম্পাসে করেছি। তিনিও এই জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছেন। দেখেন আজকে তাদের সম্মান কোথায়। অন্যান্য যারা চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, তার দায়ভার কিন্তু এই উমামাদের নিতে হচ্ছে। আজকে সমন্বয়ের পরিচয় দিতে উমামারা লজ্জাবোধ করেন। এর দায়টা কাদের ছিল? আজকে জুলাইকে যারা বিক্রি করেছে, সেই জুলাইয়ের চেতনাকে রক্ষা করার জন্য আমাদের ভাই হাদি ইনকলাব মঞ্চ গঠন করেছিলেন। সেই আধিপত্যবাদ বিরোধী চেতনা, ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা, সেটা আমাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। একজন হাদি গেছে, আজকে লাখো হাদির জন্ম হয়েছে। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচন আমাদেরকে আদায় করে নিতে হবে, সরকারকে বাধ্য করতে হবে নির্বাচনী পরিবেশ তৈরি করার ব্যাপারে। আর নির্বাচন কমিশন কি বলছে? প্রধান নির্বাচন কমিশনার বলল যে আমার ভাই হাদি শহীদ হয়েছে, একটা বিচ্ছিন্ন ঘটনা। কালকে আমি শহীদ হবো, আপনি বলবেন বিচ্ছিন্ন ঘটনা। যদি শক্তভাবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারেন, তাহলে বিদায় নেন। আমরা নতুন করে সরকার গঠন করব, নতুন করে আমরা নির্বাচন কমিশন গঠন করব। আপনারা পারছেন না, শক্ত হন, অন্যথায় কিন্তু এখন মিষ্টি মিষ্টি কথা বলছি, 2 দিন পরে কিন্তু ঘেরাও দেওয়া হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ খান। আমি এ পর্যায়ে অনুরোধ করব হাবিবা আপা, বিএনপির মিডিয়া বিষয়ক সম্পাদক, ওখান থেকে বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি নাগরিক কোয়ালিশনকে চমৎকার একটা সময় উপযোগী আলোচনার জন্য। আমি একটু সংশোধন করে দেই ফাহিম ভাইকে। ভাই, আমি মিডিয়া বিষয়ক সম্পাদক নই, বিএনপি মিডিয়া সেলের সদস্য। একটা খুব ক্রান্তিকালে একটা খুব চমৎকার এবং আমি বলবো যে খুব একেবারে টাইমলি একটা রাউন্ড টেবিল আমরা
আমরা সবাই অত্যন্ত মর্মাহত, আমরা সংক্ষুব্ধ এবং আমরা উৎকণ্ঠিত। যেভাবেই বলি না কেন, যেই ভাষাতেই বলি না কেন, গোটা বাংলাদেশে আজকে থেকে 10 দিন আগের যে বাস্তবতা, নির্বাচনমুখী যে আনন্দ বা উল্লাস, কিংবা প্রার্থীদের যে ধরনের মানে যাকে বলে একেবারে স্বতঃস্ফূর্ত গণসংযোগ, সবগুলোরই খুব বড় ধরনের আঘাত হাদির ওপরে আক্রমণ। একজন অত্যন্ত মেধাবী তরুণ, যে তরুণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উচ্চকিত ছিলেন। তার মতাদর্শ যাই হোক না কেন, তিনি বাংলাদেশের সম্পদ, তিনি বাংলাদেশ। কাজে তাকে, তার উপরে এই রকম দিনে দুপুরে আঘাত, এইটা আমি একটু কথাটা এইভাবে শুরু করি, সময় সংক্ষিপ্ত কিন্তু না বলে পারছি না। এই হাদির এই মানে মৃত্যু যখন ঘটলো, এই যেদিন তার, আমরা তো জানতাম, কম বেশি সবাই জানতাম যে যেই অ্যাটাকটা হয়েছে বা যে ধরনের আঘাত তাকে নিতে হয়েছে, 10 দিন যে সে ছিল সেটা একটা মিরাকল, 8 দিন যে ছিল সেটা একটা মিরাকল। এই হাদির যেদিন হাদির লাশ আসার কথা তখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো, আমরা একটু তাকাই প্রেস সচিবের একটা ফেসবুক স্ট্যাটাসের দিকে। সেখানে তিনি বলছেন যে তিনি ক্ষমা প্রার্থী তার সাংবাদিক সহযোদ্ধাদের কাছে, ভাই বোনদের কাছে। তিনি বলেছেন যে মাটির নিচে ঢুকে যেতে পারলে তিনি ভালো করতেন। তিনি এটাও বলেছেন যে তিনি চেষ্টা করেছেন। তাহলে কোন শক্তি আপনাকে আটকালো? কোন শক্তি এই সরকারকে আটকালো? কোন সেই শক্তি, যেই শক্তি বাংলাদেশকে এইভাবে ভয়ঙ্কর রকম অস্থিতিশীল করে তুললো, যেটা 5ই আগস্ট বা 36শে জুলাইয়ের পরেও আমরা দেখিনি? এই শক্তিটা কারা? এই শক্তিটা আসলে কোথায়? কেন একটা সরকারের প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যাকে প্রধান উপদেষ্টার ভয়েস বলে আমরা জানি, তাকে বলতে হয় যে মাটির নিচে ঢুকে যাওয়ার কথা? না, মাটির নিচে ঢুকে যাওয়ার প্রয়োজন নাই, পদত্যাগ করুন। পদত্যাগ করুন এবং বলুন যে কি ঘটেছে, আসলে কি ঘটছে, কারা চাইছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠুক এবং বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত না হোক। আমরা তো ছোট দল, বড় দল, রাজনৈতিক মতভিন্নতা আছে, কিন্তু তারপরেও মোটের উপরে এখনো আমি আস্থা রাখি যে রাজনৈতিক ঐক্য যেটা, সেটা একেবারে ছিন্ন হয়ে যায়নি। আমার এখন ভোটের মাঠে এসে পারস্পরিক বিষোদ্গার বেড়েছে, নিঃসন্দেহে পারস্পরিক আক্রমণ বেড়েছে, কিন্তু তারপরেও একটা জায়গায় তো আমরা সবাই একমত যে এই বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদেরকে তুলতে হবে, এবং সেইটার জন্য যা যা করণীয় হাদি বলে গেলেন, বিচার, সংস্কার এবং নির্বাচন, এই কোনোটাকে বাদ দিয়ে বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। আপনি মানে বিশেষ করে হাদির যে ঘটনাটা, একটা অ্যারেস্ট, একটা মিনিমাম অ্যারেস্ট, এই অ্যারেস্ট করতে লেগেছে 3 দিন বা 4 দিন, তাও কি অনুসন্ধিৎসু সাংবাদিক বা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা, তারা কারা? তারা তো সরকার নন। এই যে হিউজ আপনার বেতনপত্র কাদের পেছনে ঢালছি আমরা? আমাদের ট্যাক্সের টাকা না এটা? আমাদের জবাবদিহিতে যাওয়ার অধিকার নাই? এই সখী ধরো ধরো ভাব আর কতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব পক্ষকে খুশি করা, মব করছেন তারাও খুশি থাকুক, যাদের বাড়ি জায়গা পুড়ছে তারাও খুশি থাকুক, যে নিহত হচ্ছে তার পরিবারও খুশি থাকুক, যে আক্রমণ করছে সেও খুশি থাকুক। তা তো হতে পারে না। সরকারকে তো একটা স্ট্যান্ড নিতে হবে, একটা ক্লিয়ার স্ট্যান্ড নিতে হবে। সরকার আসলে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছেন, কোন জায়গাটায় দাঁড়িয়ে আছেন? এখানে যদি এমন কোনো সত্য থাকে যেই সত্য গোটা জাতিকে মানে নাড়িয়ে দিবে, সেই সত্য প্রকাশ করতে হবে। তো আমাদের তো জানতে হবে। আমরা নিজেদের ভেতরে গোখরো সাপ আমাদের পকেটে নিয়ে আমরা হাঁটতে পারি না, এটা সম্ভব নয়। নির্বাচনের যে বর্তমান অবস্থা, নাগরিক নিরাপত্তা, আমি এখন মনে করি যে সবচেয়ে বেশি নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং প্রার্থীদের আস্থা ফিরিয়ে আনা। আপনি ওই পুলিশ নিয়োগ দিয়ে কোনো লাভ হবে না। পুলিশ কয়টা নিয়োগ দেবেন? আর একজন জনপ্রতিনিধি নির্বাচন যিনি করবেন, তাকে একটা এলাকায় 3.5-4 লাখ করে ভোট আছে, অ্যাটলিস্ট 3 লাখ, 2.5 থেকে 3 লাখ, এই 3 লক্ষ মানুষ না হোক 30,000 মানুষকে রিচ করতে হবে তাদেরকে। জনে জনে যদি আমরা বলি 30,000 লোককে আপনি চেক অ্যান্ড ব্যালেন্সের আওতায় আনতে পারবেন না, তো তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারবেন না, তো আপনি সেফ জোন এখানে নির্ধারণ করে দেওয়ার কোনো সুযোগ নাই। সিসিটিভি যদি আপনি ইনস্টলও করেন, তাহলে হত্যাকাণ্ড যদি ফার্দার ঘটে সেটা কেবল রেকর্ড হবে, এটা প্রতিহত করবে না। কারণ সিসিটিভি ফুটেজ তো হাদিরও আমরা পেয়েছি, বিভিন্ন প্রাইভেট যে ওখানে মার্কেটগুলো আছে সেগুলো থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ একটাও সরকারি নয়। এই সিসিটিভি ফুটেজের দরকার নাই তো আমাদের দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। আমরা একটা খুব কঠিন সময় এবং একটা খুব মানে দুর্লভ সময় এই সরকার পার করেছে, তারা যখন ক্ষমতা গ্রহণ করেন।
তারা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন থেকে প্রথম 2 থেকে 3 মাস এই জনপ্রশাসন ছিল এক্সট্রিমলি ভালনারেবল। ওই সময়টাই একটা যে শক্ত যে সিদ্ধান্ত তারা নিতে ব্যর্থ হয়েছেন, কি কি কারণে ব্যর্থ হয়েছেন আমাদের জানা নাই, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এবং সাবেক প্রশাসনের প্রায় সবাই ভিন্ন ভিন্ন জায়গায় এই প্রশাসন থেকে বি প্রশাসন, এই এ মন্ত্রণালয় থেকে বি মন্ত্রণালয়ে গেছে, বি মন্ত্রণালয় থেকে ডি মন্ত্রণালয়ে চেঞ্জ করা হয়েছে। আপনি কি আলটিমেটলি আপনারা কি কোনো এই জায়গাটা কি আপনারা মুক্ত করতে পেরেছেন? জনগণ তো তাদের কাজ করেছে, তারা তো রাজনীতিবিদদের খেদিয়ে দিয়েছে, যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে তো খেদিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। জনপ্রশাসনকে সংস্কার মানে এই যে মানে ছাঁটাই করার দায়িত্ব, এটা তো প্রথম দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এটা এমন কি আমি এইটুকু আপনাকে বলে রাখি, নির্বাচিত একটা সরকারের পক্ষেও জনপ্রশাসনকে যেই সুযোগটা অভ্যুত্থান পরবর্তী সময় তৈরি হয়েছিল, যে উইন্ডোটা পাওয়া গিয়েছিল, ওটা কিন্তু একটা নির্বাচিত সরকারও পাবে না, সম্ভবই না। ওইটা একটা সময় ছিল, সুযোগ ছিল, কিন্তু আপনারা তো সেটা করলেন না। আপনারা সুবিধা, নানা মানুষ নানা দিকে, কে কোন সুবিধাতে যে আসলে ব্যপ্ত হলেন, কে যে কোন মানে কোন হিসেবে কম্প্রোমাইজ হলো, সেটা ভাবতে ভাবতে দিন চলে যায়। এইখানে ঢাকায় বসে আপনি মানে মতিঝিলের মতো জায়গায় হাতির হত্যাকাণ্ডের পরে এখনো পর্যন্ত কোনো জায়গা, কোনো অ্যান্সার নাই। কেউ বলছেন দেশের বাইরে আছে, কেউ বলছেন দেশের ভেতরে আছে, ওই পরিবারের বাবা মাকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের ওয়াইফদের অ্যারেস্ট করা হয়েছে। এই তো মোটের উপরে এই তো হচ্ছে পারফরমেন্স। প্রথম আলো, ডেইলি স্টার তারা কখনো বিএনপির পক্ষে লেখেনি। বিএনপি যদি সবচেয়ে বেশি মানে ক্ষতির শিকার হয় কোনো গণমাধ্যম দিয়ে, একভাবে নাম করা যায় নাদের, কিন্তু তারপরেও তো আমরা তাদের প্রতি হামলা সমর্থন করি না, এবং এটা ভয়ঙ্কর ন্যাক্কারজনক বিষয়। আপনি লিখতেই পারেন, আপনি পছন্দ তো করতে পারেন দল হিসেবে বিএনপিকে, মিথ্যা তথ্য না হলেই হলো, আপনি গুজব না ছড়ালেই হলো। কাজে আপনি ভুল বলছেন কিনা, আপনি যদি ভুলও বলেন, আপনার ভুল বলার স্বাধীনতাটুকু নিশ্চিত করতে আমরা আগ্রহী। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। এইখানে নির্বাচন কমিশন একা পারবে না জনগণের আস্থা ফিরিয়ে আনতে, কিংবা যারা প্রার্থী এবং ভোটার তাদের আস্থা ফিরিয়ে আনতে। এটা সার্বিকভাবে এটাতে সকলের অংশগ্রহণ করতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো যে ঐক্য আছে, সেই ঐক্যটাকে আবারও সরকারকে এই জায়গাটায় ইন্টারভেন করতে হবে। এখানে নাগরিকদের, বিশেষ করে যারা সেই সব নাগরিক যারা ভূমিকা রাখতে পারেন, নাগরিক কোয়ালিশনের মতো বিভিন্ন সংগঠন, কিংবা তরুণ যাদেরকে আমরা পেয়েছি বিভিন্ন ক্রাইসিসে, আমার মনে হয় প্রত্যেককেই কিভাবে কোন মেকানিজমে ইনক্লুড করা যায় এটা সরকারকে ভাবতে হবে। সব মেকানিজমে তারা ভাবতে পারেন, 12 ঘন্টা সময় দিতে পারেন পালিয়ে যাওয়ার জন্য, এই মেকানিজমগুলো ভাবতে হবে। নির্বাচন যদি একটা আসলে দেওয়ার ইচ্ছা থাকে, শুধু মুখের কথায় একটা মানে কি বলে বাংলা ওনারা দাবি করছেন বা প্রত্যাশা করছেন বাংলাদেশে যাবৎকালের শ্রেষ্ঠ নির্বাচন, সেটা দিতে হলে বাংলাদেশকে যাবৎকালের শ্রেষ্ঠ আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে হবে। কেন করতে হবে জানেন? কারণ এইবারের নির্বাচন ব্যবস্থাটা ইউনিক। এইবারের মতো কোনো নির্বাচন বাংলাদেশ এটাকে ফেস করেনি। ফ্যাসিজম বলুন, দেশের ভেতরে বলুন, দেশের বাইরে বলুন, যে ধরনের জিও পলিটিক্যাল রিয়ালিটির মধ্যে এবার নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে এই সরকার, এইটা ইউনিক। এই ইউনিক সময়টাকে ফেস করতে হলে আমাদের প্রতিটা অংশী জুলাইয়ের তাদের অংশগ্রহণ লাগবে, তাদেরকে অনবোর্ড করতে হবে। অনবোর্ড মানে রাউন্ড টেবল না, অনবোর্ড মানে সরকারের তাদের সাথে মতামত বিনিময়, কার্যকরী ব্যবস্থা গ্রহণ। আমরা যদি ঐক্যমত্য কমিশনের মতো জায়গায় কিংবা সংস্কার কমিশন নিয়ে যদি আমরা এতগুলো মাস বসতে পারি, নির্বাচন পর্যন্তও কিন্তু প্রত্যেকেই আগ্রহী তাদের সর্বোচ্চটা দিতে। আবারও বলি যে আমাদের দলভিত্তিক ডিফারেন্স আছে। আমরা ব্যক্তিগতভাবে ভয়ঙ্কর রকম বিষোদ্গার ও নানা ধরনের দলের ভিতরে অনেক ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু এটা মিন করে না যে জুলাইয়ের ঐক্য কোথাও নাই। জুলাইয়ের ঐক্য আছে বলেই আমরা এক টেবিলে এখনো সবাই বসি। আমি অনেক সময় নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিবা আপা। আসলে আমরা আপনার